এই টিউটোরিয়াল লেকচারে আমরা আরো কিছু অঙ্ক করব সিরিজে, স্পেশালি রুট টেস্ট আর লাইবনিজ থিওরেম এগুলো। তো দেখা যাক। প্রথম অঙ্কটা হচ্ছে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 হোল টু দি পাওয়ার। তাহলে আহ, এটাতে আমি রুট টেস্টটা লাগাবো। তো যেটা আমি আগে করছিলাম সেরকমই কর্তব্য করছি আবার, যে nth টার্ম অফ দ্য সিরিজ কে নিয়ে নিচ্ছি an, নাম দিয়ে দিচ্ছি। তাহলে an ইজ ইকুয়াল টু n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এটা নিলাম ফর এভরি n পজিটিভ ইন্টিজার। তাহলে আমি nth রুট অফ an দেখবো আর সেই সিকোয়েন্সের লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি ক্যালকুলেট করে দেখবো যে এটা এক্সিস্ট করে কিনা আদৌ প্রথমত। তাহলে এটা সহজ দেখাই যাচ্ছে যে আমি যদি nth রুট নিই তাহলে জাস্ট কি পড়ে থাকে n টু দি পাওয়ার 1 বাই n মাইনাস 1, কারণ এটা হোল টু দি পাওয়ার n ছিল, ডিভাইডেড বাই n করলে জাস্ট এটাই পড়ে থাকবে। আর এটার লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি যদি নাও তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0, কারণ আমরা সিকোয়েন্সে দেখেছি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n to the power 1 by n is equal to 1. সুতরাং এই লিমিটটা 0 হয়ে গেছে, which is less than 1. সুতরাং by our root test আমি বলতে পারছি যে সিরিজটা কনভার্জ করবে। ঠিক আছে, তো অঙ্কটা সোজা ছিল, ওটাতে আর খুব একটা সময় স্পেন্ড করলাম না। পরের অঙ্কটা দেখা যাক। বলছে কি যে ধরো তোমার দুটো রিয়েল নাম্বার দেওয়া আছে পজিটিভ, such that 0 less than a less than b, আর আরো দেওয়া আছে যে ab is not equal to 1। করে একটা সিরিজ লিখছে 1 plus a plus ab plus a squared b plus a squared b square plus a cube b square plus etc. বলছে যে এই সিরিজের কনভার্জেন্সটা কি হবে এটা সম্বন্ধে কিছু বল। ঠিক আছে, তাহলে আমি আগে সিরিজটার দিকে একটু মনোযোগ দিয়ে তাকাই। তাহলে দেখো এটার প্রথম অড টার্মটা 1, তারপরে থার্ড টার্মটা এ বি, ফিফথ টার্মটা, এটা থার্ড তো ফোর্থ, ফিফথ টার্মটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, এরকম করে করে চলছে। তাহলে তারপরে তোমার সেভেন্থ টার্মটা কি হবে, এ কিউব বি কিউব, তাই না? তাহলে যদি তুমি একটা যে কোনো অড টার্মকে 2n মাইনাস 1 এরকম করে লেখো তাহলে এটার চেহারাটা কি হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার n মাইনাস 1 b টু দি পাওয়ার n মাইনাস 1। তুমি জাস্ট লক্ষ্য করো n সমান 1 হলে কত হয়, 2 ইন্টু 1 মাইনাস 1 মানে a1, আর n সমান 1 হলে কি হবে, a টু দি পাওয়ার 0 ইন্টু b টু দি পাওয়ার 0, তার মানে প্রথম টার্মটা পাচ্ছ 1 পাচ্ছ। একইভাবে n সমান যদি তুমি 2 বসাও তাহলে এটা হয়ে যাচ্ছে a ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1 মানে a3 হয়ে যাচ্ছে। আর a3 সমান কত হবে, a টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইন্টু b টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে শুধু ab। তাহলে থার্ড টার্মটা হচ্ছে ab। ঠিক আছে, একইভাবে ফিফথ টার্মটা হচ্ছে a স্কোয়ার বি স্কোয়ার, সেভেন্থ টার্মটা হবে a কিউব বি কিউব, এরকম করে করে যাচ্ছে। তাহলে অড টার্ম গুলো দেখতে এইরকম, সেটা আমি প্রথমে লক্ষ্য করছি। ইভেন টার্ম গুলো কি হচ্ছে দেখো, ইভেন টার্ম গুলো আগের যে অড টার্মটা তাতে একটা এ আরো এক্সট্রা গুণ করে দিলে পাচ্ছ। যে প্রথম টার্মটা 1 ছিল তাতে একটা এ গুণ করে দিলে তাতে তুমি এ টু সেকেন্ড টার্মটা পেলে। থার্ড টার্মটা এবি ছিল, এবিতে তুমি আরেকটা এ গুণ করে দিলে তাহলে তুমি ফোর্থ টার্মটা পেলে। তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো? তাহলে প্যাটার্নটা হচ্ছে যে এ টু এন কি করে পাবে, এ টু এন মাইনাস ওয়ানে যা চেহারা তাতে আরেকটা এ গুণ করে দিলেই হবে। তাহলে এ টু এন মাইনাস ওয়ানের চেহারা হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এ টু এন এর চেহারা কি হবে, এটাতে এন আরেকটা এ গুণ করলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অন্তত এটা বোঝা গেল। এটা বুঝে আমার লাভটা কি হবে, আমি রুট টেস্টটা লাগাতে চাইছি। হ্যাঁ, তাহলে আমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ an ক্যালকুলেট করতে চাইছি। কিন্তু সিরিজটা খুব সোজা সাপটা নয়, ওটার অড টার্ম গুলো একরকমের দেখতে, ওদের প্যাটার্ন একরকম, ইভেন টার্মের প্যাটার্ন গুলো একরকম। এরকম অঙ্ক আমরা গত লেকচারেও করেছিলাম। তো আমরা কি করব, আমরা অড টার্মের রুট গুলোকে আলাদা করে ক্যালকুলেট করে দেখবো, ইভেন টার্মের করেসপন্ডিং রুট কোন রুটটা মানে 2nth রুট আর কি, সেটা ক্যালকুলেট করে দেখবো যে তাদের চেহারাটা কি হচ্ছে, করে সেখান থেকে আমরা কিছু একটা ডিডাকশন করব। ঠিক আছে,
তো আমি এবার যখন ডিডাকশন করতে যাচ্ছি আমি এটাকে প্রথমত লক্ষ্য করেছি যে এটা a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু বি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান লিখেছিলাম, তো সেটাকে আমি এ বি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান লিখতেই পারি। তাহলে a টু n মাইনাস ওয়ানটা আমার এ বি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি সেটা না করে জাস্ট whimsical হয়ে গেছে কিছুটা, যে a টু n প্লাস ওয়ান লিখেছি না, মানে এটা তো হচ্ছে ফর n ইকুয়াল টু ওয়ান টু এরকম করে ওয়ান থ্রি এরকম করে করে যাবে এই টার্মস গুলো। তাহলে আমি ফার্স্ট টার্ম নিয়ে আসলে ভাবতে চাইনি। হ্যাঁ, ওয়ানের রুট অফ ওয়ান মানে কি, সেটা তো ওয়ানই হবে। হ্যাঁ, তো সেটা নিয়ে আমার ভাববার কিছু নেই, আর সেটা খুব একটা ইফেক্টও ফেলবে না আমি লিমিটস যখন ক্যালকুলেট করতে যাচ্ছি। আমি কি করছি, পরবর্তী থেকে শুরু করছি, মানে এ বি এর কিউব রুট নেব, এ স্কোয়ার বি স্কোয়ার এর ফিফথ রুট নেব, অ্যান্ড সো। ঠিক আছে, এই জিনিসটা আমি করতে যাচ্ছি। তাহলে ওইটার জন্যই আমি এ টু এন প্লাস ওয়ান এর এর রুটটা লিখলাম। এবার এ টু এন প্লাস ওয়ান কত ছিল, এ টু এন প্লাস ওয়ান মানে হচ্ছে এ বি টু দি পাওয়ার এন, তাই না? আমি এটাকে একটু লিখে দেখাই, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। যে তুমি যদি এই নাম্বারটা নাও, প্রথমত এ টু এন প্লাস ওয়ান, ঠিক আছে, এ টু এন প্লাস ওয়ান যদি লিখতে যাও, তাহলে আগেরটাকে দেখে আমি যদি লিখি, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে ইকুয়াল টু এ, জাস্ট প্যাটার্ন রিকগনিশনের জন্য লিখছি। হ্যাঁ, টু এন প্লাস ওয়ান কে টু ইন্টু সামথিং মাইনাস ওয়ান লিখতে চাইছি, তাহলে কি সামথিংটা কি হবে, টু ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ঠিক লিখছি, কারণ এখানে টু এন প্লাস টু হচ্ছে টু এন প্লাস টু মাইনাস ওয়ান মানে টু এন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এই চেহারাটা আসছে, তার মানে এটা কত, এটার মানে হওয়া উচিত ফর্মুলা অনুযায়ী দিস ইজ ইকুয়াল টু এ বি হোল টু দি পাওয়ার এন, এটা প্রথমত হওয়া উচিত, রাইট? তাহলে আমার প্রথম বক্তব্য হচ্ছে যে আমার এটা এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, যে এ টু এন প্লাস ওয়ানটা আমার আসলে এ বি টু দি পাওয়ার এন হলো। এবার আমি কি করছি, যে এ টু, এটা আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি কি করেছি, এ টু এন প্লাস ওয়ান কে এ ইন্টু টু ইন্টু সামথিং মাইনাস ওয়ান ওইরকম করে লিখলাম। তাহলে ওই যে সামথিংটা হবে, সামথিং এর থেকে মাইনাস ওয়ান করলে সেটাই পাওয়ার অফ এ বি হচ্ছে, ওটাই চেহারা। সুতরাং আমার এখানে এ বি টু দি পাওয়ার এন আসছে। এবার এটা টু এন প্লাস ওয়ান এর রুট নেওয়া মানে কি, এই পুরো জিনিসটাকে হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এন প্লাস ওয়ান করতে হবে। তাহলে হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু এন প্লাস ওয়ান করলে এক্স্যাক্টলি এটা আসছে এ বি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান, এই জিনিসটা এলো। এবার এন ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান যেই এলো, আমি আবার করে এখানে লিখি, আমি জাস্ট এন ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ানটা ওকে বুঝতে চাইছি। হ্যাঁ, তাহলে এন ডিভাইডেড বাই ব্র্যাকেটে ছিল টু এন প্লাস ওয়ান, তাহলে আমি ওপর নিচ যেটা করছি, আমি ওপর নিচ এন দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু, টু প্লাস ওয়ান বাই এন, তাই তো, এটা হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে মনোযোগ দিয়ে দেখি, তাহলে এটা কি হচ্ছে, ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান বাই এন, তাই না? তাহলে সেটাকে আমি লিখতেই পারি টু প্লাস ওয়ান বাই এন, এই পুরো জিনিসটার ইনভার্স, তাই না? এটা একই জিনিস দাঁড়াচ্ছে। তার মানে এ বির যে পাওয়ারটা ছিল, সেই এ বির পাওয়ারটা ক্যালকুলেশন এখানে করছি। এ বির পাওয়ার এখানে ছিল এন ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান, তাহলে এন ডিভাইডেড বাই টু এন প্লাস ওয়ান কে প্রথমত আমি উপর নিচ এন দিয়ে ভাগ করলাম, তাতে এলো ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান বাই এন। তো ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান বাই এন কে আমি নিশ্চয়ই করে টু প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখতেই পারি। তো আমি সেই জিনিসটা এখানে লিখলাম, তাহলে এটা এ বির পাওয়ার হয়ে গেছে টু প্লাস ওয়ান বাই এন টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, সেটা দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, ওই ক্যালকুলেশনটা ওখানে অব্দি আপাতত থাক। এবার আমি এ টু এন যে টার্মটা, সেটা করতে হবে টু এন এর,
রুট নিতে হবে, কারণ আমার ফাইনালি কি নিতে হবে, nth টার্মের nth রুট নিতে হবে, তাই না? সুতরাং 2nth টার্মের আমার 2nth রুট নিতে হবে। 2nth টার্মটা দেখতে কেমন, a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ওটাকে পুরোটাকে আমি 1/2n দিয়ে ভাগ করছি। তাহলে এর এর জন্য কি হচ্ছে, এর জন্য হয়ে যাচ্ছে তোমার n ডিভাইডেড বাই 2n। n ডিভাইডেড বাই 2n মানে হচ্ছে n ক্যান্সেল হয়ে যাবে, রুট a পড়ে থাকবে, তাই না, হাফ পড়ে থাকবে, a টু দি পাওয়ার হাফ। আবার করে বলছি, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2n, মানে n ডিভাইডেড বাই 2n, এটা পাওয়ারে রয়েছে, তাহলে n ক্যান্সেল হয়ে গেছে, তাহলে পড়ে কি থাকছে, a টু দি পাওয়ার হাফ। a টু দি পাওয়ার হাফ মানে স্কোয়ার রুট অফ a, ওটা পড়ে থাকছে। b এর বেলা কি হচ্ছে, b এর বেলা হয়ে যাচ্ছে b টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n, তাই না? b টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল, হোল টু দি পাওয়ার 1/2n করছো, তাহলে এটা b টু দি পাওয়ার n মাইনাস 1/2n হয়ে গেছে। এবার n মাইনাস 1/2n সেটাও কেন এরকম চেহারা নিল, আমি আবার এখানে আবার b এর যে সেকেন্ড এক্সপ্রেশন, সেখানে আমি b এর পাওয়ারটা লেখার চেষ্টা করছি। তাহলে b এর পাওয়ার কি আছে, n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n। তাহলে সেটা সমান কত হবে, সেটা সমান হবে, প্রথমে একটা n ডিভাইডেড বাই 2n মানে একটা হাফ এসে যাচ্ছে, তাই তো? আর তারপরে কি হয়ে যাচ্ছে, হাফ মাইনাস 1/2n হয়ে যাচ্ছে, ঠিক লিখেছি, হাফ মাইনাস 1/2n হয়ে গেল। এবার সেটা দেখো, সেটার সাথে এটাকে মেলাও, যে এখানে কি করলে তুমি, b টু দি পাওয়ার হাফ মাইনাস 1/2n, তার মানে b টু দি পাওয়ার হাফ ইন্টু b টু দি পাওয়ার মাইনাস 1/2n। b টু দি পাওয়ার হাফ মানে কত, রুট b, তাহলে রুট বিটা এখানে ঢুকিয়ে দিলে রুটের সাথে, তাহলে রুট a ইন্টু রুট b হয়ে গেল। আর পরে কি থাকলো, b টু দি পাওয়ার মাইনাস 1/2n, তার মানে ওটাকে ডিনোমিনেটরে নিয়ে গেলে 1/b টু দি পাওয়ার 2n হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার আশা করছি যে এটা, এই এক্সপ্রেশন যে এলো সেটা বুঝতে পারছো। জাস্ট n মাইনাস 1 ডিভাইডেড বাই 2n মানে কি লিখলে, সেটা হাফ মাইনাস 1/2n হচ্ছে, ওই হাফ b টু দি পাওয়ার হাফ যেটা, সেটা তার মানে হচ্ছে স্কোয়ার রুট অফ b, সেটাকে আলাদা করে লিখে নিয়েছো। আর b টু দি পাওয়ার মাইনাস 1/2n টাকে লিখেছো 1/b টু দি পাওয়ার 1/2n। তাহলে 2n প্লাস 1 এর রুট অফ the 2n plus 1th টার্মটা চেহারা এই হয়েছে, আর 2nth টার্ম root of the 2nth টার্ম তার চেহারা এই হয়েছে। এবার তুমি n tends to infinity করো, তাহলে দেখো যে তোমার যদি n tending to infinity করো, তাহলে আমি এখানে লিখি যে as n tends to infinity কি ঘটনাটা ঘটছে, ঠিক আছে? তাহলে as n tends to infinity তোমার প্রথমত জানা আছে যে 1/n টা 0 তে যাবে, 1/n tends to 0, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই প্রথমটার দিকে তাকাও, তাহলে প্রথমটার দিকে যেটা হচ্ছে, এখানে 1/n is tending to 0, তাহলে 2 plus 1/n কোথায় যাচ্ছে, 2 plus 1/n is tending to 2, তাহলে 2 plus 1/n ইনভার্স কোথায় টেন্ড করছে, সেটা 2 ইনভার্স এ টেন্ড করছে। তাহলে 2 ইনভার্স মানে কি হচ্ছে, 2 ইনভার্স মানে হাফ, রাইট? তাহলে 1/n tends to 0, so that implies, আমি কি বলতে চাইছি, যে 2 plus 1/n যেটা, 2 plus 1/n টা 2 এ টেন্ড করবে, তাহলে 2 plus 1/n এই জিনিসটার ইনভার্স যদি নাও, তাহলে সেই ইনভার্সটা, এটা ব্র্যাকেট কিন্তু, না এটা মডিউলাস না, এটা ব্র্যাকেট, হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা will tend to, as n tends to 0, this will tend to 2 to the power minus 1, এটাই বলতে চাইছি, ঠিক আছে? তাহলে কারণ 1/n is tending to 0, so 2 plus 1/n is tending to 2, therefore 2 plus 1/n inverse is tending to 2 inverse, কিন্তু 2 inverse সমান কত, 2 inverse সমান হচ্ছে 1/2, রাইট? তাহলে প্রথম ক্ষেত্রে যখন তুমি 2n plus 1th root of a 2n plus 1 নিচ্ছ, সেটা কোথায় কনভার্জ করে যাচ্ছে, সেটা কনভার্জ করে যাচ্ছে 2 square root of ab
তাই না? এবি টু দি পাওয়ার হাফ মানে কি স্কোয়ার রুট অফ এবি, ঠিক আছে? তাহলে স্কোয়ার রুট অফ এবি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? এটা হলো প্রথম, রাইট? যে আমি যদি পুরো সিকোয়েন্সের দিকে না তাকিয়ে শুধু যদি অড টার্মের সিকোয়েন্সের দিকে তাকাই, তাহলে 2n প্লাস 1 রুট অফ 2n প্লাস 1 টার্ম এটার এই চেহারা হয়েছিল, কিন্তু 2 প্লাস 1 বাই n ইনভার্স কোথায় টেন্ড করছে, সেটা হাফে টেন্ড করছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এখানে যদি n টেন্ডিং টু ইনফিনিটি অফ এই পুরো জিনিসটা নাও, তাহলে ওটা ab টু দি পাওয়ার হাফ এ টেন্ড করবে। তাহলে ab টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে স্কোয়ার রুট অফ ab। তার মানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2n প্লাস 1 এর রুট অফ a 2n প্লাস 1 সেটা রুট অফ ab হয়ে যাচ্ছে। খুব ভালো কথা। আর এটার ক্ষেত্রে কিন্তু ওটা তো আমার ক্যালকুলেশনের দরকার নেই, আমার ক্যালকুলেশন দরকার হচ্ছে পুরো যে সিকোয়েন্সটা n এর রুট অফ an সেটা কোথায় কনভার্জ করছে, সেটা আমরা এখনো দেখতে পাই। আমরা শুধু অড টার্মের যে সিকোয়েন্স গুলো ছিল সেটার জন্য দেখে ফেলেছি। এবার ইভেন টার্মের গুলোর দিকে তাকাও, তাহলে একইভাবে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n টেন্ডস টু 0। তাহলে 1 বাই n টেন্ডস টু 0 মানে হচ্ছে 1 বাই 2n অলসো টেন্ডস টু 0। তাহলে 1 বাই 2n যদি টেন্ডিং টু 0 হয়, তাহলে তুমি আবার করে বলো যে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি তুমি পাচ্ছ কি যে 1 by 2n is tending to 0, right? So 1 by 2n tends to 0, আর এটার মানে কি দাঁড়িয়ে যাচ্ছে, এটার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে implies যদি তুমি ওই b টু দি পাওয়ার করে নাও, এটা আমি বলেছিলাম যে ওটা কন্টিনিউয়াস ফাংশন, সেজন্য এই ঘটনাটা ঘটে যাবে যে b টু দি পাওয়ার 1 by 2n যদি নাও, তাহলে সেটা কোথায় টেন্ড করে যাবে, ঠিক করে লিখে দিই তাহলে b টু দি পাওয়ার 1 by 2n, ঠিক আছে? b টু দি পাওয়ার 1 by 2n টা কনভার্জ করবে b টু দি পাওয়ার 0 তে, তাই না? 1 by 2n is converging to 0 as n tends to infinity. So b to the power 1 by 2n is converging to b to the power 0 as n tends to infinity. And what is b to the power 0? That is equal to just 1. তাই না? So as n tends to infinity, এই যে জিনিসটা আছে 1 by b to the power 1 by 2n, এই জিনিসটা কনভার্জ করে যাচ্ছে টু 1 as n tends to infinity, আর এটা তো কনস্ট্যান্ট ছিল। তাহলে এই ক্ষেত্রেও তুমি একই বক্তব্য রেখে দিতে পারছো যে this also has the same property that it tends to square root of ab as n tends to infinity। মানে ইভেন টার্মস এর যে সিকোয়েন্সটা যদি নাও, তাহলে সেটাও রুট ab তে কনভার্জ করবে as n tends to infinity। অড টার্ম গুলোও করবে, ইভেন টার্ম গুলোও করবে। তাহলে এই দুটোই যদি ঘটে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে আমি রুট ab যদি যত ছোট নেবারহুডই নিই না কেন, একটা টার্মের পর যাবতীয় অড টার্ম গুলোও ঢুকে যাবে, যাবতীয় ইভেন টার্মও ঢুকে যাবে। তার মানে অরিজিনাল সিকোয়েন্সের যাবতীয় টার্ম গুলো একটা টার্মের পর ওই নেবারহুড অফ রুট অফ ab তে ঢুকে যাবে। সুতরাং রুট অফ ab টাই তোমার লিমিট হয়ে দাঁড়াচ্ছে। আবার এটার এই যুক্তিটা দেওয়ার কারণটাই ওটা যে তুমি নাম্বার গুলোকে, পজিটিভ নাম্বার গুলোকে পার্টিশন করে নিতে পারছো ইভেন নাম্বার আর অড নাম্বারের মধ্যে। আর অড নাম্বারের ক্ষেত্রেও একই জায়গায় যাচ্ছে, রুট ab হচ্ছে তোমার লিমিট as n tends to infinity of this sequence. And similarly for even terms also, if you look at this sequence, it is also tending to root ab as n tends to infinity. Therefore limit n tending to infinity nth root of an is equal to square root of ab, এই কথাটা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তাহলে এটা যেই পেয়ে গেলে, এবারে তুমি রুট টেস্ট থেকে কি বলতে পারছো যে যদি রুট ab টা লেস দ্যান 1 হয়, তাহলে সিরিজটা কনভার্জেন্ট হবে, আর রুট ab যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে সিরিজটা ডাইভারজেন্ট হবে টু ইনফিনিটি। কিন্তু রুট ab টা লেস দ্যান 1 কখন হবে, যদি ab লেস দ্যান 1 হয়। আমার a আর b সবই পজিটিভ নাম্বার, রাইট? কোনো চিন্তার কিছু নেই। তাহলে সেই জন্যই আমি লাস্ট উক্তিটা যেটা লিখেছি সেটা হচ্ছে যে বাই রুট টেস্ট the given series converges when ab is less than 1 and diverges to infinity when
AB is greater than 1। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তো যদি অসুবিধে হয় তাহলে অবশ্যই করে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, তাহলে নেক্সট আমি কয়েকটা লাইবনিজ থিওরামের অঙ্ক করতে চাইছি। তাহলে এটাতে আমি একটু ডিটেলসে লিখেছি, এতটা ডিটেলসে যদি না লেখো তাহলেও চলবে, হ্যাঁ, কিন্তু তোমাদের একদম কনফিডেন্ট ফিল করানোর জন্য আমি এটা করেছি। ধরো প্রথম সিরিজটা দেওয়া আছে summation n is equal to 1 to infinity minus 1 to the power n minus 1 divided by n square। তাহলে তোমার প্রথম রিকোয়ারমেন্ট লাইবনিজ থিওরেম লাগাতে গেলে হচ্ছে যে তুমি যে এই -1 টু দি পাওয়ার n - 1 এর রোলটা কি প্লে করছে, এটাকে অল্টারনেটিং সিরিজ বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ এরকম করে টার্মস আসছে। তাহলে যে টার্মস গুলোকে পরপর পজিটিভ নেগেটিভ করছে, মানে যে 1/n² যেটা এখানে রয়েছে, সেই জিনিসটা তুমি প্রথমে তাকাবে। সেটা should be a monotone decreasing sequence of positive terms, মানে -1 to the power n - 1 গুণ করার আগে যে টার্মস গুলো ছিল সেই টার্মস গুলোকে প্রথমত মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হতে হবে। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট লাইবনিজ থিওরেমটা লাগানোর জন্য। তো সেটা এমনিতেই বোঝা যাচ্ছে, আমরা এতবার করেছি, কিন্তু আমি তাও আরেকবার করে দিয়েছি। ঠিক আছে, তো তোমরা যখন নোটটা পাবে আরো মনোযোগ দিয়ে দেখো, এটা তেমন কিছু ব্যাপার না। যদি n স্কোয়ারটা নাও আর n+1 স্কোয়ার নাও, তাহলে নিশ্চয়ই করে n স্কোয়ারটা n+1 স্কোয়ারের থেকে ছোট, সুতরাং 1/n স্কোয়ারটা 1/n+1 স্কোয়ার থেকে বড় হয়ে যাবে। না, আমি একদম অ্যালজেব্রা করেও দেখিয়ে দিয়েছি, এটা না করলেও চলে। ঠিক আছে, তাহলে এটা একটা আন্ডারস্টুড জিনিস যে 1/n স্কোয়ার ইজ আ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস। আর ডোন্ট ওয়ারি, আমি নোটসের পুরো ডিটেলসেই থাকবে। আমি জাস্ট যেটা বলতে চাইছি যে এটা খুব এমন কঠিন ব্যাপার নয়, তাই না? এটা অনেকবার আমরা দেখেছি। দ্বিতীয় কথা, এই লিমিটটাও আমরা দেখেছি, কিন্তু তা সত্ত্বেও আমি আরেকবার এখানে জাস্ট স্পষ্টভাবে করে দিলাম যে আমার যদি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 দেওয়া থাকে, তাহলে আমি যদি 1/√ε এটার বক্স নিয়ে নিই +1 নিই, আর এনটাকে যদি এই নাম্বারের চেয়ে বড় নিই, এটা তো একটা পজিটিভ ইন্টিজার হয়ে গেছে। এই নাম্বারের চেয়ে যদি এন কে বড় নিই, তাহলে ওটা অটোমেটিক্যালি 1/√ε এর থেকে বড় হয়। তার মানে দুদিকে যদি তুমি স্কোয়ার করো, তাহলে n স্কোয়ারটা 1/ε এর চেয়ে বড় হচ্ছে। তার মানে এপসাইলনটা 1/n² থেকে বড় হয়ে যাচ্ছে, আর 1/n² নিশ্চয়ই করে 0 থেকে বড়। সুতরাং কারণ nটা একটা পজিটিভ ইন্টিজার, সুতরাং তুমি পেয়ে যাচ্ছ যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n² = 0, যেটা তোমার সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল টু অ্যাপ্লাই লাইবনিজ থিওরেম। তাহলে তোমার কি কি জিনিস দরকার, যেটা তোমাকে স্পষ্ট করে বলে দিতে হবে। দুটোর মধ্যে কোনোটাই যদি অঙ্কে ধরো মাত্র 2 নম্বর দিয়েছে, তাহলে কোনোটাই না করে দেখালেও চলবে যদি 2 নম্বর থাকে। 4 নম্বর থাকলে করে দেখানোটা বেটার। এবার 2 নম্বরের অঙ্কে হলেও এই কথাটা বলতে হবে যে 1/n² যে সিকোয়েন্সটা, সেটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস উল্লেখ অবশ্যই করবে, আর এটা লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি টা 0 হচ্ছে। এই দুটো জিনিস ঘটলে তবেই লাইবনিজ থিওরেম থেকে তুমি প্রমাণ করে দিতে পারো যে, প্রমাণটা আমরা দেখিনি, আমরা স্টেটমেন্টটা দেখেছি, যে এই সিরিজটা যেটা আমার দেওয়া আছে summation n is equal to 1 to infinity -1 to the power n - 1/n², এটা কনভার্জেন্ট হবে। তো আশা করি আমি বোঝাতে পারছি। আর আমরা একাধিক অঙ্ক এই ধরনের করবো, তাহলে তোমরা ধরে ফেলতে পারবে। আর একটা তো আমরা ক্লাসেও করেছি, যাই হোক। তো নেক্সটটা হচ্ছে একই রকম, হ্যাঁ, সামেশন n is equal to 1 to infinity -1 to the power n - 1 divided by √n। তো এখানেও কত নম্বরের প্রশ্ন তার উপরে নির্ভর করে তুমি ডিসাইড করবে। যদি এটা 2 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে এই ক্যালকুলেশন করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আর যদি 4 নম্বর বা 5 নম্বরের প্রশ্ন থাকে, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা দেখাতে হবে। একদম পিওর অ্যালজেব্রা ক্যালকুলেশন, না, যেহেতু এটাতে √n রয়েছে, আমি একটুখানি বলে দিচ্ছি, এমন কিছুই ব্যাপার না। তুমি কি করবে, 1/√n - 1/√n+1 করছো, যেখানে nটা পজিটিভ ইন্টিজার, তাহলে ওটার যা সূত্র একটা ফ্র্যাকশনকে অন্য ফ্র্যাকশন থেকে সাবট্রাক্ট করার, সেটা লিখলে তাহলে কি হবে, √n+1 - √n divided by √n into √n+1। তো ওটাকে একসাথে লিখে দিয়েছি, √n
n ইন্টু n প্লাস, ঠিক আছে? এবার যেই এরকম জিনিস এসছে ওপর নিচ তুমি রুট n প্লাস ওয়ান প্লাস রুট n এটা দিয়ে গুণ করে দাও, তাহলে ওপর নিচ গুণ করলে ওপরে কি হবে রুট n প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস রুট n হোল স্কোয়ার, এটা এসে যাবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা, তাহলে সেটা এলো কত n প্লাস ওয়ান মাইনাস n, আর তলায় এরকম একটা যত খারাপই দেখতে জিনিস হোক এটা কিন্তু পজিটিভ, ঠিক আছে? ওটাই ইম্পর্টেন্ট। তাহলে এটা আসছে রুট অফ n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু রুট অফ n প্লাস ওয়ান প্লাস রুট n, এরকম জিনিস এলো। ওপরে কি হয়েছে nটা ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং এটা 1 ডিভাইডেড বাই এরকম বিতিকিচ্ছিরি একটা জিনিস পাচ্ছ, কিন্তু এই যে ডিনোমিনেটরটা সেটার সুন্দর ব্যাপারটা হচ্ছে যে এটা পজিটিভ, তাহলে এই যে ফ্র্যাকশনটা পাচ্ছ এটা পজিটিভ, তাহলে কি পেয়ে গেলে যে 1 বাই রুট nটা 1 বাই রুট n প্লাস 1 এর চেয়ে বড় হলো, ঠিক আছে? তাহলে এটা শুধুমাত্র অ্যালজেব্রা লাগিয়ে তুমি এই জিনিসটা দেখতে তোমার একেবারেই পরিশ্রম হচ্ছে না, যে এই যে সিকোয়েন্স 1 বাই রুট n সেটা একটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস তো বটেই, কারণ nটা একটা পজিটিভ ইন্টিজার আর তার আমি পজিটিভ স্কয়ার রুট গুলো নিচ্ছি, ঠিক আছে? অলরাইট, আর এটা লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট n ইজ ইকুয়াল টু 0, এটা তুমি খুব স্পেসিফিক্যালি আসলে প্রমাণ করেছো, তোমার যদি সিকোয়েন্সের লেকচার গুলো মনে থাকে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n টু দি পাওয়ার p ইজ ইকুয়াল টু 0, যেখানে p যে কোনো একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে? এই জিনিসটা আমরা প্রমাণ করেছিলাম, তো ওখানে যে প্রমাণ করেছিলাম সেই প্রমাণ বারে বারে লিখছি, বুঝেছো তো? আগেরটাতে আমার n স্কোয়ার ছিল এখানে, সেজন্য এখানে একটা রুট ফুট নিতে হয়েছিল, এখানে রুট n রয়েছে বলে এপসাইলন স্কোয়ার নিয়েছি, দ্যাট ইজ অল। আরেক প্রশ্ন দেখে নাও যদি অসুবিধা লাগে, nটা হচ্ছে গ্রেটার দেন, যদি তোমার যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 দেওয়া থাকলো, তুমি কি করবে বক্স অফ 1 বাই এপসাইলন স্কোয়ার প্লাস 1 নেবে, তার চেয়ে যদি n বড় নিয়ে নাও তাহলে ওটা অটোমেটিক্যালি 1 বাই এপসাইলন স্কোয়ার এর থেকে বড় হয়ে গেল। এবার দুদিকে যদি রুট লাগাও তাহলে রুট nটা গ্রেটার দেন 1 বাই এপসাইলন হয়ে যাচ্ছে, রাইট? রুট লাগানো মানে পজিটিভ স্কোয়ার রুট, কিন্তু তাহলে রুট n যদি 1 বাই এপসাইলন থেকে বড় হয়ে যায় তার মানে দাঁড়িয়ে যাচ্ছে কি যে 1 বাই রুট n যে নাম্বারটা এটা অবশ্যই করে 0 থেকে তো বড়ই আর এপসাইলনের থেকে ছোট হবে, দেখতে পাচ্ছ? তাহলে সেখান থেকে তুমি বলে দিতে পারছো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই রুট n ইজ ইকুয়াল টু 0। আবার করে বলছি, নম্বরটা খুব কম যদি থাকে, ধরো 2 নম্বরই যদি দেওয়া আছে, তাহলে এই যে উক্তিটা, এই উক্তিটা আর তারপরে অলসো উই নো দ্যাট করে এই উক্তিটা বললেই হয়ে যায়, ঠিক আছে? এই দুটো জিনিস আমি জানি, এবার এই দুটো জিনিসই রিকোয়ারমেন্ট, তাহলে এই দুটো জিনিস যেহেতু স্যাটিসফাইড হয়ে গেছে সেই জন্য আমি লাইবনিজ থিওরেম লাগিয়ে বলে দিতে পারছি যে আমাকে যে সিরিজটা দিয়েছে ওই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে, স্লাইডের উপরে দেখতে পাচ্ছ, ঠিক আছে? লেট আস গো টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট ওয়ানটাও একই রকম, হ্যাঁ, যে সামেশন n ইজ ইকুয়াল টু 2 টু ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n log n, এই সিরিজের কনভার্জেন্স স্টাডি করতে হবে, এটাও অল্টারনেটিং সিরিজ। তাহলে তুমি যদি এই ক্যালকুলেশনটা নাই করো, তুমি যেটা বলতে পারো যে n log n টা তো as n increases n log n increases, সেই জন্য এটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হবে, ঠিক আছে? যদি তোমার ওটাতে স্যাটিসফ্যাকশন না হয় নিজে বুঝতে, আর যদি অথবা যদি তোমার অঙ্ক যেটা দেওয়া আছে সেটা যদি হঠাৎ করে 5 নম্বরে থাকে কি 4 নম্বর থাকে, তাহলে একটু কষে দেখিয়ে দেওয়াটা ভালো। তো এইটাতে কষতে গিয়ে আগে দুটোতে কিন্তু অ্যালজেব্রা দিয়ে হয়ে গেছে, এটাতে অ্যালজেব্রাটা না খুব কনভিনিয়েন্ট না, সেই জন্য আমরা কি করেছি, 2 থেকে ইনফিনিটি নিতে হবে, তো আমরা ফাংশনটা নিয়ে নিয়েছি, তাহলে ফাংশনটাকে নিয়ে নিয়েছি, যে সিকোয়েন্স নিয়ে আমার বক্তব্য রাখতে হবে সেই সিকোয়েন্সটাকেই নজর রেখে আমি ফাংশনটা নিলাম 1 বাই এক্স লগ এক্স। আর কোথা থেকে নিলাম, ওই সিকোয়েন্সটা যেহেতু 2 এর চেয়ে বড় n এর জন্য হবে সেজন্য আমি 2 এর চেয়ে বড় নিয়ে নিয়েছি। আমি এটা 1 এর চেয়ে বড় নিতে আমি বাধ্য, তাই না? log 1 টা 0 হয়, সুতরাং 1 এর চেয়ে বড় আমি নিতে বাধ্য ফাংশনটা ডিফাইন করতে, আর আমি 2 এর চেয়ে বড় নিয়ে নিয়েছি কারণ আমার ওই দিকে ইন্টারেস্ট। ভেরি গুড, করে আমি কি করেছি, আমি এটা ডেরিভেটিভ ক্যালকুলেট করে নিয়েছি, এটা তো আমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছি, সেই জন্য আমি ওই ডেরিভেটিভটা ক্যালকুলেট করলাম। ডেরিভেটিভ ক্যালকুলেট করার সবচেয়ে সহজ উপায় এরকম চেহারা হলে তুমি অনেকভাবে করতে পারো, আমি যেভাবে করেছি আমি বলছি এটাই যে সবচেয়ে সহজ সেটা বলতে চাই না, আমার সহজ লাগে যে এখানে একটা 1 বাই এক্স রয়েছে, একটা 1 বাই লগ এক্স রয়েছে,
আমি কি করেছি 1/log x কে প্রথমত স্থির রেখে দিয়েছি, প্রোডাক্ট রুল লাগাচ্ছি, ঠিক আছে, করে 1/x এর ডেরিভেটিভ লিখেছি। 1/x এর ডেরিভেটিভ কত? -1/x²। তাহলে এটা আসবে তোমার প্রথম টার্ম -1/x² log x। দ্বিতীয় টার্মে কি করব, আমি 1/x কে স্থির রেখে দেবো আর 1/log x এর ডেরিভেটিভ নেব। 1/log x মানে কি? log x হোল টু দি পাওয়ার -1। তাহলে তার ডেরিভেটিভ নিলে কি হবে? log x টু দি পাওয়ার -2 আর তারপরে ইন্টু 1/x, তাই না? তোমার যদি তুমি ইয়ে করো, ডেরিভেটিভ নাও, এবারে কিন্তু তোমার করতে হচ্ছে কি, তোমাকে চেন রুল লাগাতে হচ্ছে। তাহলে তুমি ddx অফ log x হোল টু দি পাওয়ার -1 এটার ডেরিভেটিভ নিচ্ছ, তাই না? 1/log x এর ডেরিভেটিভ নিচ্ছ। তাহলে 1/log x এর ডেরিভেটিভ নিলে এটা সমান কি হবে? প্রথমে তুমি এই সামথিং টু দি পাওয়ার -1, তো সেটার সূত্রটা লাগালে তোমার একটা -1 সামনে চলে আসবে, log x লিখতে হবে, মানে যে সামথিংটা ছিল সেটাকে রিপিট করতে হবে। সেই সামথিংটা log x ছিল আমার ক্ষেত্রে, তাহলে log x হোল টু দি পাওয়ার -2 হয়ে যাচ্ছে, তাই না? এটা তোমার -1, কোনো কিছুর -1 পাওয়ার যদি থাকে তাহলে তার ডেরিভেটিভ এর ফর্মুলা এটা। কিন্তু আমি তো এখানে থামবো না, আমাকে একটা চেন রুল লাগাতে হচ্ছে। তারপরে যে সামথিং এর টু দি পাওয়ার -1 ছিল তার আমি ইয়ে লাগাচ্ছি, তার উপরে ডেরিভেটিভটা নিচ্ছি। তার ডেরিভেটিভটা কত হবে? এটা log x এর ডেরিভেটিভ হচ্ছে ইন্টু 1/x, তাই না? তাহলে আমার ddx অফ log x টু দি পাওয়ার -1টা হয়ে যাচ্ছে মাইনাস অফ 1/x log x হোল স্কোয়ার। আর আরেকটা 1/x স্থির রেখে দিয়েছিলাম, সুতরাং আমার ডেরিভেটিভ কত হয়ে গেল? -1/x² log x হোল স্কোয়ার। তাহলে দেখো এক্সটা যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, ইনফ্যাক্ট ডেরিভেটিভ যখন নিচ্ছি আমি গ্রেটার দ্যান 2 নিয়ে নিচ্ছি, না হলে আমাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এসব বক্তব্য রাখতে হতো, আমি রাখতে চাইছি না। তাহলে আমি 2 পয়েন্টে যদি আমি ডেরিভেটিভটা ইগনোর করি তাতেও কিছু যায় আসে না, মিন ভ্যালু থিওরেম থেকে শিখেছিলাম আমরা, হ্যাঁ? তাহলে আমি 2 পয়েন্টের ডেরিভেটিভ এক্সিস্ট করুক আর নাই করুক আমার তাতে কিছু যায় আসে না, এই ক্ষেত্রে করবে কিন্তু যাক। তাহলে এক্স যদি গ্রেটার দ্যান 2 হয় তাহলে এই এই নেগেটিভ সাইন যদি বাদ দাও তাহলে জিনিসটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, এটা লেস দ্যান, টাইপিং এ ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা ভুল। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, আমার আমি 1/x² log x এটাও পজিটিভ নাম্বার, 1/x² log x হোল টু দি পাওয়ার স্কোয়ার সেটাও পজিটিভ নাম্বার। তাহলে তার যদি মাইনাস লাগাই তাহলে ওটা লেস দ্যান 0 হয়ে যাবে, যেটা টাইপ করেছিলাম সেটা ইগনোর করো, এটা লেস দ্যান 0 হয়ে যাবে। তাহলে লেস দ্যান 0 হয়ে যাওয়াতে আমি কি ডিডিউস করতে পারি যে আমার ফাংশনটা একটা মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়ে যায়, তাই না? এটা আমরা শিখেছি বাই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, প্রথম সেমিস্টারে শিখেছিলাম। তাহলে সেখান থেকে যেহেতু ফাংশনটাই মনোটোন ডিক্রিজিং ফাংশন হয়ে গেছে, ওটা স্পেশাল কিছু ভ্যালু নিচ্ছি। কি ভ্যালু গুলো নিচ্ছি? যেখানে সবই পজিটিভ ইন্টিজার, সেটা দিয়ে আমার সিকোয়েন্সটা তৈরি হচ্ছে। তাহলে 1/n log n টা কেমন সিকোয়েন্স হয়ে গেছে? মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হয়ে যাচ্ছে, রাইট? পজিটিভ তো হবেই, বুঝতেই পারছো, কারণ n টা পজিটিভ আর log n টাও পজিটিভ কারণ n টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, ঠিক আছে? তাহলে আবার করে ওই একই বক্তব্য রাখছি যে যদি তোমায়, এটা দেখো এটা অ্যালজেব্রা দিয়েও করা যেত, কিন্তু অ্যালজেব্রা দিয়ে করলে প্রচন্ড বিচ্ছিরি দেখতে হতো, সেজন্যই আমরা একটুখানি ক্যালকুলাস দিয়ে করলাম, ইজিয়ার হয়েছে এই ক্ষেত্রে, যে এটা একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হবে। নেক্সট জিনিস তোমায় দেখাতে হবে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n log n এটা সমান 0 হচ্ছে। এই দুটো জিনিস তোমার রিকোয়ার্ড। এই সিকোয়েন্সটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস, যেটা তুমি দেখিয়ে ফেলেছো। আর তোমার দেখানোর দরকার যে এটার লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি এই সিকোয়েন্সের, সেটা কিন্তু যেন 0 হয়, ঠিক আছে? তো সেটা দেখানোর উপায়টা হচ্ছে খুব লগের একটা প্রপার্টি ব্যবহার করো, তাতেই হয়ে যায় যে যে কোনো x নিলে যদি তুমি x গ্রেটার দ্যান 1 নাও তাহলে এখানে n বিলঙ্গিং টু পজিটিভ ইন্টিজার্স এর জন্য লিখছো n will be greater than log n, ঠিক আছে?
তাহলে n যেহেতু log n এর চেয়ে বড়, তাহলে তুমি যদি 1/n log n ভাবো, তাহলে 1/log n তো 1/n এর থেকে ছোট হয়ে যাচ্ছে। সুতরাং তোমার ওই যে 1/n log n এই নাম্বারটা কেমন, এটা 0 থেকে বড় আর 1/n স্কয়ার থেকে ছোট। এটা প্রত্যেকটা n এর জন্য হবে। আমি 1 যে করলাম, আমাকে n greater than equal to 2 নিয়ে নিতে। এটা যে কোনো n এর জন্য সত্যি, কিন্তু যেই আমি 1 করতে যাচ্ছি আমাকে সাবধানে n greater than equal to 2 করতে হচ্ছে, কারণ log 1 টা 0। ঠিক আছে, ওইটা আমাকে সাবধানে থাকতে হচ্ছে। এবার স্যান্ডউইচ থিওরাম লাগাও, এই সিকোয়েন্সটা তো 0 তে যাচ্ছে, কনভার্জ করছে, এই সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করছে, তাহলে মধ্যখানের সিকোয়েন্স সেটাও 0 তে কনভার্জ করবে, আমি জানি। তাহলে আমার কি দাঁড়িয়ে গেল, আমার দাঁড়িয়ে গেল যে আমার লাইবনিজ থিওরামের যে দুটো জিনিস দরকার ছিল, একটা হচ্ছে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস, সেটাও হয়েছে, আর এই লিমিটটা ইকুয়াল টু 0 সেটাও হয়েছে। তাহলে দুটোই আমার যে হাইপোথিসিস ছিল লাইবনিজ থিওরামটা হোল্ড করানোর জন্য, ওটা স্যাটিসফাইড হয়ে গেছে। সুতরাং আমি বলতে পারি যে আমার যে গিভেন অল্টারনেটিং সিরিজ আছে সেটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি। এটা এটা আমি ঠিক করে দেবো, হ্যাঁ, যখন আমি নোটটা দেবো। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। সেটা কি বলছে যে আবার একই, হ্যাঁ মানে একই অঙ্ক, আমি একই থিওরামের অঙ্ক বলা উচিত, একই থিওরামের উপরে নির্ভরশীল একাধিক অঙ্ক করেছি, যাতে আমরা একদম পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে যে শক্ত নয় ব্যাপারটা। তো সিরিজটা এবারে এটা, this is easier than the previous one actually. So look at the convergence of the series summation n is equal to 1 to infinity minus 1 to the power n minus 1 divided by n into n plus 1. তাহলে আবার করে আমাকে কি করতে হবে, আমি লাইবনিজ থিওরামটা লাগাতে চাই, এগুলো সবই অল্টারনেটিং সিরিজ। তাহলে আমি ওই 1/n into n plus 1 এই সিকোয়েন্সটা একটা ডিক্রিজিং মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্ম হবে, এটা দেখাতে হবে, আর ওটা নাল সিকোয়েন্স হবে এটা দেখাতে হবে। ঠিক আছে, তো এটা এবারে খুব শক্ত নয়, তার কারণ হচ্ছে nটা তো n plus 1 এর থেকে ছোট অবশ্যই করে, আর n plus 1 টা n plus 2 থেকে ছোট, তাই না? তাহলে আমি যদি রেসিপ্রোকাল নিই, মানে 1 যদি করি, তাহলে 1/n plus 1 into n plus 2 এটা 1/n into n plus 1 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার nth টার্ম, আর এটা হচ্ছে তোমার n plus 1th টার্ম, তাই না? n এর বদলে n plus 1 যদি বসাও, তাহলে এক্স্যাক্টলি এটা পাও, n plus 1 into n plus 2 ডিনোমিনেটরে। তাহলে n plus 1th টার্মটা স্ট্রিক্টলি লেস দ্যান nth টার্ম হয়ে গেছে। সুতরাং এই সিকোয়েন্সটাও অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে গেছে, তাই না? যতটা লিখছি তার চেয়ে বেশি হয়ে গেছে। অফ পজিটিভ টার্মস তো বটেই, কারণ n গুলো সবই পজিটিভ ইন্টিজার, তাহলে n plus 1 into n plus 2 একটা পজিটিভ নাম্বার, তো 1/n plus 1 into n plus 2 পজিটিভ নাম্বার। সো এটা একটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হয়ে গেছে। আবার করে দেখো যে n plus 1 টা তোমার n এর চেয়ে বড়, n plus 2 টাও n এর চেয়ে বড়, সুতরাং 1/n plus 1 into n plus 2 যেটা, সেটা 1/n স্কোয়ার এর থেকে ছোট। তাহলে তোমার কি দাঁড়িয়ে যাচ্ছে যে এই নাম্বারটা 1/n plus 1 into n plus 2 এটা 0 থেকে বড় আর 1/n স্কয়ার থেকে ছোট হবে ফর অল পজিটিভ ইন্টিজার্স n। আর যদি প্রথমটা কেন লিখিনি, এটা তুমি মানে বোকার মতন হয়ে গেছে, আমি যদি প্রথমটা লিখতাম তাহলেও কিছু হতো না, মানে আমি হঠাৎ করে n into n plus 1 টাকে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু n into n plus 1 যদি লিখতাম, এটা বোকা বোকা হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখানে 1/n into n plus 1 ও লিখি, তাহলে কি হবে? আমার n plus 1 এর সম্বন্ধে জানা আছে যে সেটা আমার আমি না কোনো কারণে এখানে পুরোটাই ভুল, মানে সেকেন্ড টার্ম অনওয়ার্ডস লিখে ফেলেছি, যাকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যদি 1/n into n plus 1 লিখি, তো সেটাও তো 0 থেকে বড়, তাতে আমার কোনো অসুবিধে নেই। আর n plus 1 যেহেতু n এর থেকে বড়, তাহলে 1/n plus 1 টা 1/n এর থেকে ছোট হবে, তাহলে এটা 1/n into 1/n এর থেকে ছোট হবে, তাহলে এইটা তো এখানেও ঘটবে ফর অল n। তাহলে যেটা নিচের টাইপড অবস্থায় যে কথাটা লেখা আছে, সেটা আসলে এই কথাটা লেখা উচিত, এটাতে অসুবিধা কি আছে, তাই না? তাহলে এটা সত্যি, তাহলে এটা যদি সত্যি হয়,
সত্যি কেন বুঝতেই পারছো, কারণ n+1টা n এর থেকে বড়। তাহলে এবার 1/n² তোমার জিরোর দিকে টেন্ড করছে, জিরোটা 1/n এর দিকে টেন্ড করছে। তাহলে স্যান্ডউইচ থিওরেম তোমার কি বলছে, এটা তো সত্যি ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি তোমার এটা বলে দিচ্ছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি লিখবো কোথায়। হ্যাঁ, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই n ইন্টু n+1, এইটাই তোমার মানে প্রথম টার্মটা বাদ দেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ, তাহলে এটা ইজ গোইং টু বি ইকুয়াল টু 0। স্যান্ডউইচ থিওরেম থেকে তুমি এটা পেয়ে যাচ্ছ। বুঝতে পেরেছো, যেটা আমি টাইপ করেছি সেটাকে তুমি যদি ইগনোর করে দাও, মানে শুধু আমি কি করেছি প্রথম টার্মটা বাদ দিয়ে সেকেন্ড টার্ম অনওয়ার্ডস লিখেছি, ওটা কোনো প্রয়োজন ছিল। আমার 1/n ইন্টু n+1 যে টার্মটা, সেই টার্মটাই 0 আর 1/n² এর মাঝখানে রয়েছে। 0 is a null sequence, 1/n² is a null sequence. So by Sandwich theorem 1/n into n+1 is also a null sequence. আর ওটা সম্বন্ধে তুমি দেখে ফেলেছো যে ওটা মোনোটোন ডিক্রিজিং সিকোয়েন্সও হচ্ছে অফ পজিটিভ টার্মস। তাহলে এই দুটোর থেকে তোমার অল্টারনেটিং সিরিজটা কনভার্জ করে যাচ্ছে। সুতরাং আমি যেটা বেসিক্যালি বলতে চাইছি যে নোটের মধ্যে আমি এইটাকে কেটে দিয়ে আমি যেটা করবো যে এই যে হ্যান্ডরাইটিং এ লিখলাম সেটাই বরং লিখবো, তাই না? মানে অবভিয়াসলি আমি হঠাৎ করে এটা কেন করতে গেলাম। আশা করি বোঝাতে পেরেছি, অঙ্কটা খুব শক্ত ছিল না। ওকে, so let us go to another problem. তো আমার মনে হয় লাইবনিজ থিওরেমটা মোটামুটি তোমরা ধরতে পেরেছো। তো এটা আমি অ্যাবসলিউট কনভার্জেন্সের দুটো অঙ্ক করে থেমে যাব। প্রথমটা বলছে যে প্রুভ দ্যাট দ্য সিরিজ সামেশন n is equal to 1 to infinity minus 1 to the power n sin n alpha by n squared is absolutely convergent. এখানে আলফাটা একটা গিভেন কনস্ট্যান্ট, কিছু একটা নাম্বার দিয়ে দিয়েছে, ফিক্স নাম্বার। তাহলে এটাকে তোমায় অ্যাবসলিউটলি কনভার্জেন্ট দেখাতে হবে। তার মানে কি, এই সিরিজের উপরে তুমি যদি মডিউলাস লাগাও তাহলে সেই সিরিজের প্রত্যেকটা টার্মের উপরে যদি মডিউলাস লাগাও তাহলে যদি যে সিরিজটা তৈরি হয় সেটা যেন কনভার্জেন্ট হয়, এটা তোমার চাহিদা। তাহলে করো, এখানে যেহেতু সাইনটা রয়েছে তুমি পেরে যাবে, কোনো অসুবিধেই হবে। সো মডিউলাস অফ -1 টু দি পাওয়ার n sin n alpha by n স্কয়ার লিখছি, এটা ছিল nth টার্ম, তার মড নিলে তাহলে সেটা সমান কত হবে, -1 টু দি পাওয়ার n এর মড নিলে তো 1 হয়ে যাচ্ছে, সুতরাং ওটা 1 হিসেবে রয়ে গেল। মড অফ সাইন এন আলফা লিখলাম উপরে, আর তলায় যেহেতু n স্কয়ারটা একটা পজিটিভ নাম্বার সেজন্য ওটার মড আর লিখলাম। তাহলে এটা সমান এটা হয়ে গেছে মড সাইন এন আলফা বাই n স্কয়ার। এবার সাইন ফাংশনের সম্বন্ধে কি জানা আছে, তার মানটা হচ্ছে -1 থেকে 1। সো মড অফ সাইন এন আলফা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। Therefore, mod of sin n alpha by n square is less than or equal to 1 by n square, right? তাহলে সেটা থেকে তুমি কি পেয়ে যাচ্ছ যে তুমি আরো জানো কি যে summation n is equal to 1 to infinity 1 by n square টা convergent series। তাহলে কম্প্যারিজন টেস্ট থেকে কি দাঁড়িয়ে যাচ্ছে যে summation n is equal to 1 to infinity mod sin n alpha by n square is a convergent series। তার মানে যে গিভেন সিরিজ ছিল তাতে যদি তুমি মড লাগাও তাহলে যে নতুন সিরিজটি পেলে সেই সিরিজটা কনভার্জেন্ট হলো, তার মানে গিভেন সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এটাই হচ্ছে তোমার অঙ্ক, ঠিক আছে? তো আর একটা লাস্ট অঙ্কটা করে নি। এইটা কি বলছে যে সামেশন n is equal to 1 to infinity -1 to the power n sin 1 by n, এটা বলছে যে দেখাও যে এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হবে না। ঠিক আছে, তাহলে দেখা যাক কেন হবে না। তো আমি প্রথমে দেখি যে এটা যদি sin -1 to the power n sin 1 by n এর অ্যাবসলিউট কনভার্জেন্স দেখতে হয় তাহলে আমাকে এই সিরিজের প্রত্যেকটা টার্মের মডিউলাস নিতে হবে। মডিউলাস নেওয়া মানে কি, -1 টু দি পাওয়ার n এর মড মানে +1। সুতরাং শুধু পড়ে থাকে n is equal to 1 to infinity sin 1 by n এর মড। ঠিক আছে, সাইনের ভ্যালু তো নেগেটিভ পজিটিভ যা খুশি হতে পারে, সুতরাং এটা পড়ে থাকে। তাহলে আমাকে চেক করতে হবে যে এই সিরিজটা আমার কনভার্জ করে কি না। ঠিক আছে, তো আমি কি করছি যে আমি একটা
এবল প্রিংশানস থিওরেমটা লাগাচ্ছি। কিভাবে লাগাচ্ছি, যে আমি এই মড ছাড়াই sin 1/n লিখলাম, তার সাথে আমি n কে গুণ করি, ঠিক আছে? তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n ইনটু sin 1/n, এটা সমান কত হবে? তাহলে আমি জানি যে ওই যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া অফ কন্টিনিউয়াস এক্সিস্টেন্স অফ লিমিট ফর ফাংশনস, যেটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, যে এটা আবার করে কি করছি দেখো, যে সিকোয়েন্স নিয়ে কিছু আলোচনা করতে গিয়ে আমি ফাংশনটাকে নিয়ে আসছি পিকচারের মধ্যে, কারণ ওটাতে একটু সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমি জানি যে এই যে লিখেছি এখানে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি x sin 1/x, এটা এক্সিস্টেন্স মানেই হচ্ছে যে এই এটাও এক্সিস্ট করে আর করবে, আর এই দুটো সমান হবে। এবার লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি x sin 1/x টা এক্সিস্ট করে, এটা আমরা জানি। তো আমি আবার করে পুরোটা করে দেখিয়ে দিয়েছি, না করলেই পারতাম। তো এটা কত হবে আমি ক্যালকুলেট করব, ঠিক আছে? সো লেট আস জাস্ট সি, আবার করে করে দিয়েছি। আমি x এর বদলে আমি 1/y বসাচ্ছি। তাহলে x যদি বিশাল বড় হতে থাকে, তাহলে 1/y কি হবে? খুব ছোট হতে থাকবে, ইট উইল টেন্ড টু 0 ফ্রম দ্য রাইট, তাই না? x টা বিশাল বড় পজিটিভ নাম্বার হচ্ছে, তাহলে 1/y যেটা হচ্ছে সেটা ক্রমশ ছোট পজিটিভ নাম্বার হচ্ছে, তার মানে ওটা 0-র দিকে টেন্ড করছে ফ্রম দ্য রাইট, সেজন্য লিমিট y টেন্ডিং টু 0 প্লাস হবে। আর x এর বদলে আমি 1/y লিখছি, তাহলে 1/x এর বদলে y লিখছি, ব্যাপারটা একই দাঁড়ালো। তাহলে এটা হচ্ছে লিমিট y টেন্ডিং টু 0 প্লাস sin y/y। এটা আমি জানি কত, আমার ফাংশনের যে জ্ঞানটা আছে সেখান থেকে আমি জানি যে this is equal to 1, right? So since this is equal to 1, so therefore your limit n tending to infinity n into sin 1/n, this will also exist and this will be equal to 1, ঠিক আছে? তাতে কি লাভ হলো, যে যদি এই লিমিটটা এক্সিস্ট করে, তাহলে এটার মডিউলাসের লিমিটটাও এক্সিস্ট করে, এটা আমি জানি। তাহলে মড লাগাও, মড লাগালে n এর উপরে মড লাগানোর দরকার নেই, ওটা পজিটিভ নাম্বার। তাহলে হয়ে যাচ্ছে কি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n into mod sin 1/n will also exist and it will be equal to মডিউলাস অফ দিস লিমিট, কিন্তু এটাই তো 1, সুতরাং ওটা মডিউলাস নিলে আবার 1 হয়। তাহলে কি পেলে, যে অন্তত তুমি পেয়ে গেছো যে তোমার এটা is not equal to 0, তাই তো? যদি তুমি n টাইমস mod sin 1/n করো আর সেটার লিমিট as n tends to infinity নাও, তাহলে ওটা 0 হচ্ছে না, 1 হচ্ছে। সো ওটা বাড়তি পেয়ে গেছো, কিন্তু যেটা দরকার ছিল ওটা 0 হচ্ছে না। যেহেতু 0 হচ্ছে না, সেই জন্য এই সিরিজটা কনভার্জ আর করতে পারে না, কারণ এই সিরিজ কনভার্জ করা মানে এবল প্রিংশানস থিওরেম থেকে বলছিল যে এটার যে nth টার্ম সেটার সাথে n গুণ করলে, n টেন্ডিং টু ইনফিনিটি করলে ওটা 0 হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু সেটা ঘটেনি, সেই জন্য আমার বলতে হচ্ছে যে এই সিরিজটা কনভার্জ করছে না। কিন্তু এই সিরিজ কনভার্জ করছে না মানে দাঁড়াচ্ছে যে এই সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জিং নয়। এটাই ছিল প্রশ্ন, তুমি এটার উত্তরটা দিয়ে দিতে পেরেছি, ঠিক আছে? কিন্তু এখানে আমি যে ট্রিকটা একটুখানি লাগিয়েছি সেটা হচ্ছে যে আমি ফাংশনসটাকে আবার করে একটুখানি ব্যবহার করে নিয়েছি, যেহেতু আমার ফাংশনগুলো জানা ছিল, ওটা সম্বন্ধে জ্ঞান ছিল, আমি সেটাকে ব্যবহার করে কাজটা করব। সো আমি আশা করছি যে আমি সিরিজের একাধিক অঙ্ক করলাম গত 3-4টে লেকচারে, তো তোমরা ধরতে পেরেছো। Let us stop here and we will start a new chapter in the next lecture.